ইনকালাব মঞ্চের ওসমান হাদিকে মেরে ফেলা এবং তার যতক্ষণ তিনি বেঁচে ছিলেন আহত হওয়ার পরে এবং এর সে সময় যে ঘটনাগুলো এবং এর পরবর্তী তার মৃত্যু পরবর্তী ঘটনাগুলো এই প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে কে নির্বাচন চায় কে চায় না, কারা নির্বাচন চায়। শুধু নির্বাচন চায় না, বাংলাদেশে আসলে কি দেশে পরিণত করতে চায়। ওই যে বলে না যে ডক্টর ইউনূস আসার পর থেকে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই দেশটাকে আফগানিস্তান, সুদান, তারপরে লেবানন, সিরিয়া, এইসব দেশ বানাবে, ঠিক লিবিয়ার মতন সেরকম সিচুয়েশনের দিকে। এবং কাদের কি উদ্দেশ্য আছে? বিপ্লবী সরকার, আপনারা যারা আমাদের রেগুলার চ্যানেল দেখেন তারা জেনে থাকবেন বাংলাদেশে প্রথমবার, বাংলাদেশে ফার্স্ট আমরাই কোনো রাজনৈতিক পরিসরে আলাপ ছাড়াই আমরা আপনাদেরকে আরো মাস দুয়েক আগে একটা আলোচনায় বলেছিলাম যে একটা বিপ্লবী সরকার করার খায়েশ এই দেশে বড় একটা অংশের আছে এবং সেই অংশ শক্তিশালী। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই বাংলাদেশে এখন কোন পক্ষ ইলেকশন চায় না? মানে ইলেকশন না, বা ইলেকশন প্রশ্নটা আরেকটু সহজ করি, যে ইলেকশন না হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা কারা? এই যে আওয়ামী লীগ ইলেকশন করতে দিবে না, আওয়ামী লীগ ইলেকশনে বাধা দিবে, বয়কট করবে, সমস্যা তৈরি করবে, নানান কিছু সরকার বলা আছে। আসলে কি আওয়ামী লীগ অতটা বাধা? নাকি ওই যে গোকুলে বাড়িছে বড় কোনো শত্রু, বদকারী যে শত্রু এই বাংলাদেশে 5 আগস্টের পরে আস্তানা গেড়েছে এবং বিশাল মহিরুহে এখন বটবৃক্ষে পরিণত হয়েছে, সে বিষবৃক্ষে পরিণত হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর সংক্ষেপে শুধু বলি, প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা, উদিচি, ছায়ানট, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙা, মব তৈরি করা, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার, এগুলোর মধ্যে দিয়ে সবচেয়ে বড় চেহারা চলে এসছে এই দেশে একটি উগ্রপন্থী অংশ উত্থান ঘটতে যাচ্ছে। সেইটা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বছর দেড়েক মানে 15-16 মাস গড়ানোর পরে সেই দল মুখে বলতে বাধ্য হয়েছে, কারণ ফার্স্ট ছোবলটা যদি পড়ে এখন সেটা বিএনপির উপরে পড়বে। দেখেন ওসমান হাদির জানাজায় গিয়ে দৌড় দিল সংসদ ভবনের দিকে, সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলো। আচ্ছা, এরপর এই বিপ্লবের কি সুর তাদের মুখে, দেখেন তো দেখি অডিও ভিডিওটা আপনারা যারা যারা এখন পর্যন্ত দেখেছেন। এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আমি সাংবাদিক পিনাকি ভট্টাচার্য এবং ব্লগার ইউটিউবার ইলিয়াস হোসেন নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করি না, একেবারেই করি না। তবে একটা জিনিস একটু বলি, ধর্ম যার যার চর্চার বিষয়। পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ, তাকে তারা তাদের সেই মুসলিম বিদ্রোহ বলেন বা কি বিপ্লবী সরকার, মুসলিম স্টেট, ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়ার ভারতের তাবেদার রাষ্ট্র থেকে মুক্ত করার জন্যে তারা পিনাকি ভট্টাচার্যকে চুজ করছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আপনারা কি কেউ যারা এই পিনাকি ভট্টাচার্যকে তারা এই নেতা মানছে, এখন বাংলাদেশের প্রধান করতে চায় বিপ্লবী সরকারের, তারা পিনাকি ভট্টাচার্যকে কখনো প্রপোজাল দিয়ে দেখেছেন? তারা তো ইসলামের খেদমত করছেন, যারা এই যে এখন আপনার বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে, তো ইসলামের খেদমত, ইসলামের আমন্ত্রণ পিনাকি ভট্টাচার্যকে কখনো কি দিয়েছেন? এবং পিনাকি ভট্টাচার্য কি সেই আমন্ত্রণ যদি পান তিনি কি গ্রহণ করবেন? ওনারা তো হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে পছন্দ করে না, বিশ্বাস করে না। এবং আমার জীবনে জানেন আমি বহু সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী দেখেছি। আমি লিবারেল যেরকম দেখেছি, এমনিতে খুব লিবারেল উদারপন্থী বাইরের দিকে চেহারা, কিন্তু ভেতরে ভেতরে সাংঘাতিক কট্টরবাদী। আমাদের একজন নারী সাংবাদিক ছিলেন আমার পরিচিত, একসঙ্গে কাজও করেছি। এরকম বাইরে দিয়ে সাংঘাতিক উদারপন্থী, কিন্তু ভেতরে প্রচন্ড কট্টর হিন্দুত্ববাদ, গোড়া ধর্মবাদ, উগ্রবাদ। এই আমাদের ধর্মে যেরকম আছে এরকম, সেম আমাদের ধর্মে যেরকম গিজগিজ করছে না বিভিন্ন দিকে, সেরকম। তো যাক, তাদেরকে নেতা মানতে চান, নেতা মানতে গিয়ে একের পর এক। আমি সাংবাদিক মাহমুদুর রহমানের একটা পোস্ট দেখছি, তার বক্তব্য কোট করা আছে। তিনি যখন শহীদ মিনার সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, যে নির্বাচনে ওসমান হাদি নাই, সেই নির্বাচন দিয়ে আমরা কি করব? হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন খেলা চলতে পারে না। মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ। মাহমুদুর রহমান নিঃসন্দেহে নির্যাতিত, কিন্তু তার এই বক্তব্যটা দিয়ে এমন কিছু কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশ আসলে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া বা সেরকম পথেই আগাচ্ছে কিনা দেশের অবস্থা? আমরা আপনাদেরকে বলছি যে এই যে বিপ্লবীরা, নতুন বিপ্লবী, এদের সঙ্গে জুলাই আগস্টের কতটুকু সম্পর্ক আছে?
এরা জুলাইয়ের স্পিরিট আসলে বহন করে কিনা, নাকি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পটভূমি হিসেবে ব্যবহার করছে, এই প্রশ্ন খুব সাংঘাতিকভাবে ওঠে না? চলুন এবার দেখে নেওয়া যাক যে কারণে আপনার ভারতের অ্যাটম তো না, পারমাণবিক বোমা দিয়ে আলু ভর্তা খাওয়ার স্বাদ হয়েছে এই বিপ্লবীদের কারো কারো। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। দর্শক, এই যদি হয় অবস্থা, এই যদি সিচুয়েশন হয়, তাহলে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? এরা কি চুপ হয়ে যাবে হঠাৎ করে? এরা থেমে যাবে হঠাৎ করে? তা মোটেও না। এরা এদের এই প্ল্যান চালাতে থাকবে এবং বাংলাদেশকে বলা হয় না যে একটা বিশ্রী অবস্থার দিকে, অনেক পলিটিক্যাল বিশ্লেষক তারা নানানভাবে বলছেন যে বাংলাদেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তার মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ যাচাই করে নেবে, হাসিল করে নেবে এবং এই বাংলাদেশে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব চেষ্টা করবে। এখানে ভারত কোনো ফ্যাক্টর নেই, ভারতের সঙ্গে তাদের বাজাবাজি, ভারত 2 দিন যদি আইসা এখানে খালি মহড়া দেয় তাহলে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে। বিষয় হলো এটা ইস্যু, পলিটিক্যাল ইস্যু করে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।